নমস্কার, আমি রূপসী হালদার। পড়ছি ভালোবাসার সীমানা পেরিয়ে। লেখনীতে রয়েছেন প্রিয়স্মিতা তেহবিজ রায়। পর্ব ৫। রাতের মধ্যপ্রহর চলমান। শিকদার বাড়ির কানায় কানায় বাচ্চা, মহিলা, পুরুষ, যুবক যুবতীর উপচে পড়া ভিড়। আর ক্যাচর ম্যাচর বোঝার উপায় নেই যে এখন মধ্যরাত। কিছু সময় পূর্বেই হলুদের প্রোগ্রাম বন্ধ হয়েছে। সবাই অনেক ক্লান্ত, কিন্তু ঘুমের সময় এমন একটা বিরাট বিপত্তি বেঁধে গেল। আগের রাতে সবাই ঘরগুলিতে ঠেসে ঠেসে ফিট হয়ে গেলেও আজকে তার দ্বিগুণ পরিমাণ মানুষ। প্রণয়কুঞ্জের প্রতি তলায় ২৪টি করে মোট ৯৬টি রুম রয়েছে। তাও আজকে আর জায়গা হলো না, তাই ঠিক করা হলো ছাদে, ড্রয়িং রুমে, চিলেকোঠায় সব জায়গায় ঘুমানো হবে। ঘরের বাইরের জায়গাগুলোতে পুরুষেরা আর ঘরের ভেতরের মহিলারা ঘুমাবে। কিন্তু যতই যাই হোক, ৫টি নির্দিষ্ট রুম কোনো অতিথি অনুমতি ছাড়া প্রবেশ করতে পারবেন, যথা বাড়ির চারকর্তা এবং প্রণয় শিকদারের ঘর, পরিণীতা, প্রিয়তা, ইনায়া, পূর্ণতা, চিত্রা, মিষ্টি, প্রেরণা। প্রিয়তার রুমে চলে এসেছে যাতে তারা একটু স্বস্তিতে থাকতে পারে। তারা আবার এত মহিলার সঙ্গেও থাকতে পারবে না। সব মেয়েরা মিলে প্রিয়তার ঘরে দরজা বন্ধ করে দিল। আজকে তারা রাত জেগে গল্প করবে। কোথায় আছে মেয়েদের গল্পের শেষ? আর মেয়েগুলো যদি সমবয়সী হয় তাহলে তো কথাই নেই। প্রায় ১ ঘন্টা আগে প্রণয় খবর পেয়ে পুকুর পাড়ে গিয়েছিল। সেখানে গিয়ে দেখে তার গুণধর ভাইয়েরা একে অপরের ওপর চিটপাটাং হয়ে পড়ে আছে আর বিড়বিড় করছে। দৃষ্টতা দেখে প্রণয় বিরক্তিতে ভ্রুকুচকে রহমান চাচাকে বলল, চাচা, তুমি পুকুর থেকে পানি তুলে এদের চোখে মুখে ছিটিয়ে দাও। রহমান চাচা তাই করলেন, কিন্তু এতে তাদের নেশা কাটল না, বরং উল্টো। অরণ্য প্রণয়ের মাঝে কুঞ্জকে দেখেছে। কি সাংঘাতিক ব্যাপার! সে কোনো রকম টলতে টলতে প্রণয়ের সামনে এসে দাঁড়ালো। প্রণয় শীতল দৃষ্টিতে চেয়ে আছে, কোনো কথা বলছে না। যারা স্বাভাবিক অবস্থায় তাদের বড় দাদার সামনে মেপে মেপে কথা বলে, নেশার ঘরে তাকেই নিজের প্রেমিকা লাগছে। অরণ্য প্রণয়ের গায়ে হাত দিয়ে বলল, চিত্রা, তুমি এত শক্ত, লম্বার, মোটা কেমন করে হলে? বলে গায়ে হাত দিতেই অনুভব করলো হাতে খোঁচা লাগছে। এটা দেখে অরণ্য কাঁদো কাঁদো হয়ে বলল, তোমার উপর কি ব্যাটার ভূত করেছে, ভর উঠেছে? প্রণয় ও মাতলামি আর সহ্য করতে না পেরে বাঘের মতো গর্জন করে ধমক দিল, চুপ! ধমক খেয়ে সবাই কেঁপে উঠল। একেবারে ভদ্র বাচ্চার মতো শান্ত হয়ে দাঁড়িয়ে গেল। তাদের ৩০ নেশা কেটে গেছে। প্রণয় রহমান চাচাকে বলল, চাচা, এদেরকে লেবু পানি খাওয়াও, নেশা না ছাড়া পর্যন্ত থামবে না। বলে সে চলে গেল। রহমান চাচা এতক্ষণ ভয়ে কাঁপছিল। ধমক শুনে লাফিয়ে উঠলে। এই পুরো ঘটনা ৩ তলায় প্রিয়তার রুমের ব্যালকনি থেকে মেয়েরা দেখছিল। তারা হাসতে হাসতে একজন আরেকজনের ওপর গড়িয়ে পড়ছিল। চিত্রা বলল, সে ভয় পেয়েছে। এটা শুনেই মেয়েরা আবার ঘর কাঁপিয়ে হেসে উঠল। চৈত্র মাসের ভ্যাপসা গরমে প্রাণীকুল অতিষ্ঠ হয়ে উঠেছে। যদিও প্রণয়কুঞ্জের ভেতরে তাপমাত্রা নিয়ন্ত্রণের সম্পূর্ণ ব্যবস্থা আছে, তবু প্রাকৃতিক বিদ্যুৎ বাতাসে কাছে যেমন প্রাকৃতিক বাতাস কিছুই না। তাই মেয়েরা প্রিয়তার ব্যালকনিতে মাদুর বিছিয়ে গোল করে বসলো। এনায়া পরিণীতার গায়ে হেলান দিয়ে বসে পড়ল। পেয়ারে লাল, হায় মেরে পেয়ারে লাল! সবাই চোখ ছোট ছোট করে ওর দিকে তাকিয়ে আছে। ইনায়া ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, কি দেখছো বেবিরা? সবাই ইনায়াকে চেপে ধরল ওর পেয়ারে লালের নাম জানার জন্য। মূলত ওরা কেউ কারো রিলেশনশিপের ব্যাপারে জানে না, কারণ শিকদার বংশে প্রেম প্রীতির অ্যালাউ কি নেই। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো, এইসব নিয়মকানুন বুড়ো আঙুল দেখিয়ে শিকদার বংশে একজনও সিঙ্গেল নেই, কেবল সমুদ্র ছাড়া। তাদের সবার রিলেশনশিপ ওপেন সিক্রেট। কেউ কারো রিলেশনশিপ নিয়ে ডিসকাস করে না। তাদের সম্পর্কের ব্যাপারে শুধু শুধু তাদের বেস্ট ফ্রেন্ডরাই জানে। প্রিয়তা মিটিমিটি করে হাসছে। সবাই হতাশ হয়ে বলল, তোর পেয়ারে লাল কি আমরা নিয়ে যাব? এভাবে তাদের গল্পের আসর জমে উঠল। এভাবে গল্প আর আড্ডাই চলতে থাকলো। রাতের অন্ধকার সরে দিনের আলো এসে ধরণীতে আলোকিত করলো। পাখি সুমিষ্ট করতালে মধুর চারপাশ। তাদের দ্বিতীয় দিনটি পৃথার বিয়ে। প্রণয়কুঞ্জ সরগরম। শিকদার বাড়ির ৪ গৃহিণী, প্রহেলিকা ও আরও ১ ডজন মহিলা মিলে রান্নাঘরে সকালে নাস্তা। চিত্রা ও পরিণীতা টেবিলের সেট করতে ব্যস্ত হয়েছে।
এরা দেখলো এত বড় টেবিলও হবে না, তাই স্টোর রুম থেকে একই ডিজাইনের আরও 2টো টেবিল এনে দুই পাশে লাগানো হলো। শিকদার পরিবারের সদস্য সংখ্যা মোট 22 জন, কিন্তু এখন ডাইনিং প্লেসে 80 জনের বেশি মানুষের খাবার আয়োজন করা হয়েছে। প্রথমে পুরুষেরা খাবেন, বাড়ির কর্তাসহ বিশিষ্ট অতিথিরা ও পরিবারের ছেলেরা। তারপর বাড়ির অতিথি মহিলারা খাবেন, এরপর বাড়ির মেয়েরা। এইভাবে সবার জন্য আয়োজন করা হয়েছে। তনুশ্রী বেগম বাড়ির সব মেয়েদের ডাকতে লোক পাঠিয়েছেন। 10 মিনিট পর প্রেরণা, মিষ্টি, কুহু, তিথা, ধীরা, সাহারা, পৃথা সহ প্রিয়তা ছাড়া সবাই এসে হাজির হয়েছে। অর্থী বেগম মেয়েদের বললেন, খাবারগুলো টেবিলে পরিবেশন করো। সব মেয়েরা মিলে 15 মিনিটের মধ্যে সব খাবার টেবিলে সাজিয়ে দিল। রুটি, লুচি, পরোটা, টোস্ট, ব্রেড, খিচুড়ি, গরুর মাংস ভুনা, খাসির মাংস ভুনা, বাটার চিকেন, এগ স্লাইডস, পায়েস সহ 10 রকমের ডেজার্ট আইটেম, আরও অনেক কিছু। খাবারের গন্ধ মুখর চারপাশ। প্রথমে পুরুষেরা, তারপর মহিলারা নাস্তা নিলেন। এরপর শুধু মেয়েরা বাকি। প্রিয়তা এখনও আসেনি। অনুজা বেগম তন্ময়কে বললেন, তোর প্রিয় আপুকে ডেকে নিয়ে আয়। এই কথা শুনে তন্ময় একটু দুষ্টু হাসি দিয়ে বলল, ঠিক আছে আম্মু। প্রিয়তা মরার মতো ঘুমাচ্ছে, কারণ সারা রাতের আড্ডা দিয়ে শেষ রাতের দিকে তার ঘুম এসেছে। লতানো চুলগুলো বিছানায় ছড়িয়ে রয়েছে, ফ্লোরে রুটিপুটি খাচ্ছে। তন্ময় পা টিপে টিপে তার আপুর রুমে ঢুকলো, গিয়ে দেখে তার আপু গভীর ঘুমে ডুবে আছে। এখন তাকে তুলে নিয়ে গেলে কি সে বুঝবে না? তাই একটা শয়তানি বুদ্ধি এলো তার মাথায়। সে কানের পাশে মুখ রেখে জোরে চিৎকার দিল, আপু! এমন চিৎকার শুনে প্রিয়তার হার্ট অ্যাটাক হওয়ার উপক্রম হলো। ধরফড়িয়ে লাফিয়ে উঠল সে। একটু জন্য এসব পটল তুলে নাই। রাগের দৃষ্টিতে তন্ময়কে দেখে হাসতে দেখে রাগটা যেন আরও বেশি মাথায় চড়ে গেল। সে তন্ময়ের চুল টেনে ধরে বলল, পেট মোটা, তুই কি আমার আর ভালো দেখতে পারিস না? তন্ময় মুখ অসহায়ত্ব ফুটিয়ে তুলে বলল, আমার কি দোষ? আম্মুই তো তোমাকে ডাকতে আনতে বলল। প্রিয়তা ঝাড়ি দিয়ে বলল, দূর হ আমার চোখের সামনে থেকে। কাঁচা ঘুমটা ভেঙেছে ভাই প্রিয়তার মাথাটা ঝিমঝিম করছে, নিরাপদ চোখ, অজস্র চুল, কিন্তু সেসব পাত্তা না দিয়ে শরীরটা টেনে টুনে বিছানা থেকে তুলে ওয়াশরুমের দিকে গেল। ফ্রেশ হয়ে এসে ওনাটা দিয়ে ডুলডুল চোখ তুলে চুল হাত দিয়ে খোপা করতে করতে বাইরে চলে গেল। ড্রয়িং টেবিলে শিকদার বংশের বংশধররা টেবিল আলো করে বসে আছে। তখন পুরুষেরা খাওয়ার সময় অনেক ডেকে ও অর্থী বেগম জমিদারের ঘুম থেকে তুলতে পারেনি। সবার খাওয়া শেষ, বাড়ির মেয়েরা খাবে। এমন সময় জমিদাররা ডুলতে ডুলতে এক জন করে ধপাস ধপাস করে এসে চেয়ারে বসলো। কাল রাত এক একজন এক এক জায়গায় রেহমান চাচা লিটার খানেক করে লেবু পানি খাইয়ে অনেক কষ্টে হুঁশ এনে সবার নিজ নিজ ঘরে পৌঁছে দিয়েছে। সারা রাত প্রায় সবাই হুঁশ হয়ে গেছে, বেহুশি ছিল, তাই ওদের এত দেরি। প্রেম রাজকে ফিসফিস করে বলল, সেজো ভাইয়া, কালকে কি হয়েছিল? রাজ বলল, জানি না, মনে নেই। অরণ্য বলল, আমাদের ঘরে এনেছিল কে? প্রীতম বলল, কপালে শনি নাচছে আমাদের। সমুদ্র ভুলজিয়ে বলল, কেন কেন? প্রীতম কিছু বলবে তখনই প্রিয়তা ডুলতে ডুলতে এসে প্রীতমের পাশের চেয়ারে ধপাস করে বসে ভাইয়ের কাঁধে মাথা রেখে এড়িয়ে দিল। প্রীতম বোনকে আগলে নিয়ে বলল, খুব ঘুম পাচ্ছে বোনু? প্রিয়তা ভাইয়ের হাতটা আরো শক্ত করে ধরে বলল, প্রেম বলল, সারা রাত কি চুরি করেছিস? রাজ বলল, তোকে একদম চোরের মতো লাগছে প্রিয়। প্রিয়তা প্রীতমকে বলল, এই টেপ রেকর্ডারগুলো বন্ধ করো ভাইয়া। প্রীতম ভাইয়ের চোখ রাঙালো। ইনায়া বলল, কি হয়েছে বেপি? প্রিয়তা ঝাড়ি দিয়ে বলল, চুপ কর পাল্টিবাজ। পরিণীতা বলল, এই ড্রামা বন্ধ কর, শোন, আই হ্যাভ এ প্ল্যান। পৃথা বলল, কি প্ল্যান? পরিণীতা বলল, কালকে ভাইয়ারা সেম আউটফিট পরেছিল, আজ আমরা পরব। চিত্রা বলল, কি পরবো আমরা? পরিণীতা বলল, আমি সবার জন্য একই ডিজাইনের শাড়ি এনেছি। প্রিয়তা বলল, আমি পরবো না, তোরা পর। পরিণীতা বলল, মনু প্লিজ, আপুর বিয়ের আনন্দ মাটি করবি না। এদের এইসব কথার মাঝে চারগিন্নি সবার প্লেটে খাবার তুলে দিলেন। অনুশ্রী বেগম বড় যাকে বললেন, ভাবি দেখেন তো কি সুন্দর লাগছে আমার ছেলে মেয়েদের, মাশাআল্লাহ। অনুসুরি বেগম হেসে বললেন, ঠিক বলেছ।
মুগ্ধ দৃষ্টিতে চারজন মা তাদের সন্তানদের হাসি খুশি মুখ দেখে তৃপ্তির নিঃশ্বাস ফেলছেন। অর্থী বেগম বললেন, ভাবি, এদেরকে চেনো না? এদের পেটে পেটে শয়তানি, এক একটা গোপী যন্ত্র। আর ওরা যদি একটু প্রণয়ের মতো হতো তাহলে আমাদের আর কোনো চিন্তা হতো না। এতক্ষণ প্রহেলিকা ওদের কথা শুনছিল। সে অনেকটা চুপচাপ প্রকৃতির মেয়ে, অনেকটা প্রণয়ের মতোই। সে আর প্রীতম পিঠাপিঠি, কিন্তু সে ভাইয়ের মতো প্রাণোচ্ছল আচরণ করতে পারে না। তবে সবাই তাকে বড় হবু হিসেবে অনেক সম্মান করে। প্রহেলিকা বলল, এমন করছিস কেন প্রিয়? সবাই এত করে বলছে, রাজি হয়ে যা। প্রিয়তা প্রহেলিকার দিকে তাকালো। প্রহেলিকা দেখলে তার ভেতরে এক অদ্ভুত যন্ত্রণা হয়, কিন্তু তা কোনোদিনই প্রকাশ করার মতো না। প্রিয়তা বলল, সরি আপু, কালকে আমার অনেক কষ্ট হয়েছে। সব শুনে প্রীতম বলল, তোদের যা ইচ্ছে কর, আমার বোনকে জোর করবি না। সবাই পরোটা নিয়ে গরুর মাংসের ভুনা খাচ্ছে, কিন্তু প্রিয়তা প্লেটে ভরে খিচুড়ি আর 4 পিস ইলিশ ভাজা নিয়েছে, কারণ এটা তার সব থেকে প্রিয় খাবার। খিচুড়ির প্লেট তোলার সময় সে ভাবে না খেতে পারবে কি না। সবাই খেয়ে চলে যাচ্ছে একে একে, শুধু প্রিয়তা এখনও খাচ্ছে। এর মানে এই নয় যে সে অনেক বেশি খায়, বরং একটু একটু করে খাচ্ছিল। তখন অর্থী দৌড়ে এসে বলল, আপু, বড় আপু ফুপিটা এসে গেছে। ফেরার কথা শুনে প্রিয়তা লাফিয়ে উঠল। আধা খাওয়ার প্লেট ফেলে হাত ধুয়ে ছুটল ফুপির কাছে। সে চলে যেতেই কেউ এসে তার খিচুড়ির প্লেটটা সরিয়ে ফেলল। প্রিয়তা দৌড়ে গিয়ে মেহজাবিন চৌধুরীকে জড়িয়ে ধরল। মেহজাবিন চৌধুরী সাদমান শিকদার ও খালিদ শিকদারের ছোট 4 ভাই ও 1 বোনের মধ্যে একমাত্র বোন। তিনি কানাডায় থাকেন, ভাইজির বিয়েতে এসেছেন। মেহজাবিন চৌধুরীর স্বামী ফারহাদ চৌধুরী একজন ব্যবসায়ী। তাদের 2 ছেলে মেয়ে। বড় ছেলে শুদ্ধ চৌধুরী কানাডার অন্যতম সেরা হার্ট সার্জন। সে প্রণয়ের সমবয়সী, কিন্তু কোন এক অজানা কারণে প্রণয়ের শুদ্ধ একে অপরকে পছন্দ করে না। ছোট মেয়ে স্নেহা চৌধুরী অনার্স 2য় বর্ষে পড়ে। এতক্ষণ সবাই চলে এসেছে, কারণ মেহজাবিন চৌধুরী তার ছেলে মেয়ের চেয়ে ভাইয়ের ছেলে মেয়ের প্রতি বেশি ভালোবাসে। তাই তারা সবাই তাদের ফুপিকে অনেক ভালোবাসে। প্রিয়তা অনেকক্ষণ ফুপির কাছে কথা বলছিল। কিছু কথা মনে পড়তেই ডাইনিং প্লেসে ছুটে গেল। গিয়ে দেখলো ওর প্লেটের খাওয়া খিচুড়ির পাত্রে আরেকটুকুও নেই, কারণ যা ছিল সব সে আগে প্লেটে তুলে নিয়েছিল। প্রিয়তার মন খারাপ হয়ে গেল। মনে মনে বলল, কোন খাদক নিয়ে গেছে, তার যেন কখনো ভালো হবে না। কত কিছু আছে, সেসব রেখে ওর খিচুড়ির দিকেই নজর বলল। মনে মনে বকতে বকতে চলে গেল নিজের ঘরে। কেউ একজন অনেক তৃপ্তি নিয়ে পুরো প্লেট খালি করে হাত ধুয়ে বাইরে বেরিয়ে গেল। কালকের চেয়ে আজকের ব্যস্ততা আরও বেশি। মাগরিবের নামাজের পর বিয়ে হবে। সকাল 9টায় বাজতে পারল না, গরমের উত্তাপ ছড়তে শুরু করেছে। প্রণয় ঘুরে ঘুরে সব কিছু তদারকি করছে। গরমের তাপে ছেলেটা লাল হয়ে গেছে। পরনে সাদা শার্টটা লেপ্টে আছে গায়ের সাথে। হঠাৎ অনুভব করলো তার পিঠে কেউ হাত রাখলো। প্রণয় শান্তভাবে ফিরে তাকালো। কাউকে দেখে ওর ঠোঁটে একটু হাসি ফুটলো। ছেলেটা প্রণয়কে জড়িয়ে ধরলো। কি ভাই, তুই তো বন্ধুকে ভুলেই গেছিস, সে মুচকি হেসে বলল। তাই বলে আমি তো আর বলতে পারি না। মুখটা দুঃখী দুঃখী করলো ছেলেটা। প্রণয় ভ্রু কুঁচকে বলল, ড্রামাবাজ। আবার হাঁটা দিল। সঙ্গে সঙ্গে ছেলেটা হেঁটে গিয়ে দৌড়ে বলল, ভাই, তুই রাগ করেছিস? জানিস তো ফ্লাইট মিস করে ফেলেছিলাম। প্রণয় কিছু বলল না। ছেলেটা সাদাব শাখাওয়াতাত, প্রণয়ের শৈশবের সবচেয়ে কাছের বন্ধু। স্কুল, কলেজ, ভার্সিটি, বন্ধু বান্ধব পাতানো পছন্দ না করা প্রণয়, কিন্তু এই ছেলেটা ছোট থেকেই ওর সব অভ্যাস মুখস্থ করে নিয়েছে। সবাই যখন প্রণয়ের সাথে ভাব জমাতে চাইতো, সে পাত্তা দিত না, কিন্তু এই ছেলেটা না বলেও সে বুঝে যেত। তাই সে যে প্রণয়ের সব থেকে কাছের মানুষ। ছেলেটা প্রণয়ের ভাইয়ের থেকেও বেশি আপন। সাদাব শাখাওয়াত বর্তমানে ইউকেতে থাকে। সে একজন সায়েন্টিস্ট, কিন্তু এই কথা প্রণয় আর তার পরিবার ছাড়া অন্য কেউ জানে না। সবাই জানে সে তার বাবার বিজনেস সামলায়, আসলেই বিজনেস সামলায়। 2 বন্ধুর কথা বলতে বলতে বাড়ির ভিতরে যাচ্ছিল। তখনই সাদাব কিছু একটা দেখে থমকে গেল। প্রণয়কে বলল, ভাই, তুই যা, আমি আসছি। প্রণয় ভ্রু কুঁচকে বলল, তাড়াতাড়ি আয়। প্রণয় ঘরে যাওয়ার উদ্দেশ্যে 3 তলায় পা রাখতেই কারোর সাথে দেখা গেল। দেখে হতেই দুজনের হাত মুষ্টিবদ্ধ করে ফেলল।
শুদ্ধ দাঁত কামড়ে হেসে বলল, কেমন আছিস প্রণয়? প্রণয়ের চোখের সাদা অংশ লাল হতে লাগলো, কপালের রগগুলো ফুলে উঠল। এই অবস্থা দেখে শুদ্ধ আবারও হেসে বলল, জানো প্রণয়, তোমার এই অবস্থা দেখে বড় মায়া হয় আমার। প্রণয় তাতে দাঁত চেপে বলল, আমি আজকে কোনো ঝামেলা চাই না। ভাই, এটা ভাবিস না যে ঝামেলা হবে না। নিজের চোখ সামলে রাখবি, না হলে আমার আসল রূপ দেখবি, যা তোকে কখনো দেখাতে চাই না। বললে প্রণয় চলে গেল। শুদ্ধ আবারও হাসলো, মনে মনে বলল, ওপর থেকে দেখে বোঝা গেলেও ও এখনও ছাইয়ের নিচে যা আগুন রয়েছে তা দাবানোর লাগিয়ে দিয়ে সব কিছু জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। তারপর সে কারো ফোন করলো, এক্ষুনি আমার সাথে দেখা করো। ওপাশ থেকে কি বললো শোনা গেল না, শুধু বলল, কোথায় আসতে হবে? টেক্সট করে দিচ্ছি। ফোন রেখে একটু বাঁকা হাসলো। পুকুর পাড়ে বসে আছে পূর্ণতা রাজ। তার আশেপাশে বসতে বসতে বলল, এখানে বসে কার সর্বনাশ করার মতলব করছেন ম্যাডাম? পূর্ণতা বিরক্ত হলো, কিছু বলল না। রাজ আবার বলল, এমনিতেই তো তোমার যে চেহারা, তাতে বেচারা চেহারা দেখি পটল তুলবে। পূর্ণতা এবার দাঁত কিরমির করে বলল, আমি যদি আপনাকে এখান থেকে ধাক্কা দিই, আপনিই পটল তুলবেন? রাজ ভাব নিয়ে বলল, তুমি যদি হাত ধরে রাখো আমি পটল তুলতেও রাজি আছি। পূর্ণতা নরম সুরে বলল, এখান থেকে বিদায় হও, আপনার সাথে মুড খারাপ করার কোনো ইচ্ছে নেই আমার। রাজ চোখ ছোট ছোট করে বলল, ঠিক আছে, বলে চলে গেল। পূর্ণতা মনও খারাপ হলো। সাদাব একটা পিলারের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে মন দিয়ে সামনের দৃশ্য দেখছে। পরিণীতা নিয়ন পিঙ্ক রঙের লং গাউন পরে আছে, ফর্সা গায়ের রং, গোলাপি আভাটা ঝিলিক দিচ্ছে। কোমর পর্যন্ত রিবন্ডিং করা চুলগুলো হাওয়ায় তুলে দোল খাচ্ছে। পরিণীতা গোলাপ গাছ থেকে একটা ফুল ছিঁড়তেই হাত বাড়াতে পেছন থেকে একটা ভারী পুরুষালী কণ্ঠ ভেসে উঠল, ফুলপরি। পরিণীতা একটু চমকালো। পেছনে থাকা মানুষটা খুশিতে লাফিয়ে উঠল। সাদাব! ধীরুভাই এসে গাল টিপে দিয়ে বলল, কেমন আছো ফুলপরি? পরিণীতা ভীষণ মিষ্টি করে আসলো, সাথে সাথে এক গাল পরিপূর্ণভাবে গর্ত হয়ে গেল, যা দেখে সামনে দাঁড়িয়ে থাকা পুরুষটির হৃদয়যন্ত্রের চাপ অনুভব করলো। সাদাব গাছ থেকে একটা ফুল ছিঁড়ে সযত্নে তার চুলে গেঁথে দিল। পরিণীতার সামনে থাকা পুরুষটির দিকে চোখ তুলে তাকালো। 5 ফুট 11 ইঞ্চি উচ্চতার এক সুদর্শন পুরুষ, ফর্সা গালে খোঁচা খোঁচা দাড়ি, যা তাকে ভীষণ মানিয়েছে। সাদাব বলল, তোমাকে অনেক সুন্দর লাগছে ফুলপরি। পরিণীতা আবারও হাসল। তার সামনের পুরুষটি অনিমেষ মুগ্ধ চোখে চেয়ে রইল। তার কাছে মনে হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য হয়তো এটাই। এইসব ঘটনা কিছু দূর থেকে কেউ একজন দেখলো, তার কলিজাটা মুচড়ে উঠল। সে কিছু না বলে নিঃশব্দে ধীর পায়ে স্থান ত্যাগ করলো। দুপুর 12টা। আজ পহেলা ফাল্গুন। রায়পুরে সাধারণ মানুষ বিয়ে দাওয়াত খেতে শিকদার বাড়িতে ভিড় জমিয়েছে। আজ পহেলা ফাল্গুন। সাদাব শিকদারের গোটা রায়পুরের মানুষকে মধ্যাহ্নভোজে দাওয়াত দিয়েছে। শিকদারের আত্মীয়পরায়ণতার রীতি অনুযায়ী শিকদার বাড়ির কোনো অনুষ্ঠানে কাজের লোক অতিথির খাবার পরিবেশন করে না। সেই দায়িত্ব শিকদারেরা নিজে পালন করেন। শিকদার বাড়ির পাশের মাঠে বিশাল প্যান্ডেল বানানো হয়েছে সবাইকে খাওয়ানোর জন্য। প্রণয়, প্রীতম, প্রেম, রাজ, সমুদ্র, অরণ্য, সাদাব, শুদ্ধ সবাই মিলে খাবার পরিবেশন করছে। প্রথমে পুরুষেরা, তারপর মহিলারা খাবে। এই গরমে সবার বেহাল অবস্থা, কিন্তু দম ফেলার ফুরসত নেই। প্রিয়তা গোসল সেরে একটা পাকিস্তানি ফুল স্লিভ হালকা গোলাপি রঙের 3 পিস পরে নিল। গলায় আর হাতে পানের দানাগুলো মুক্তোর মতো চকচক করছিল। প্রিয়তার লম্বা চুল শুকাতে ভীষণ কষ্ট হচ্ছিল। ড্রায়ার দিয়ে শুকাতে শুকাতে হঠাৎ কিছু মনে পড়লো তার। প্রিয়তার বড় আম্মুকে কোনো এক মন্ত্রীর বাড়িতে বিশেষভাবে পরিবারের সবাইকে নিয়ে দাওয়াত করতে এসেছিল। আম্মু সেদিন দাওয়াতে গিয়েছিল। বাড়িতে সেদিন তেমন কেউ ছিল না। ভাইয়া, আপুরা স্কুল কলেজ। 8 বছর বয়সী প্রিয়তা বাড়িতে একা ছিল, শুধু 2 জন কাজের মহিলা ছাড়া। প্রিয়তা গোসল সেরে হাঁটু অবধি ভেজা চুল দিয়ে ফেঁসে গিয়েছিল, আর আম্মু তাকে বৈদ্যুতিক জিনিসপত্র স্পর্শ করতে বারণ করেছিল। প্রিয়তা কি করবে বুঝতে পারছিল না। চুলের পানিতে ফ্রক পুরো ভিজে চুপচুপে হয়ে যাচ্ছিল। এমন সময় প্রণয় ভার্সিটি থেকে ফেরে। তখন গরমকাল, প্রচণ্ড গরম। প্রণয় বাসায় ফিরেই নিজের ঘরের দিকে যাচ্ছিল, কিন্তু কিছু ভেবে প্রণয়ের দিকে উকি দিল। সামনের দৃশ্য দেখে সে একটু অবাক হলো।
হাঁটু অবধি ঘন কালো চুল থেকে চুইয়ে চুইয়ে পানি পড়তে বিছানায় ভিজে খারাপ অবস্থা। প্রিয়তা তোয়ালে চেপে ধরে চুলে রয়েছে। প্রণয় একটু হেসে প্রিয়তাকে ডাক দিল, রক্ত জবা। প্রিয়তা তীরিত গতিতে পেছন ফিরে তাকালো। প্রণয়কে দেখে মুখ উজ্জ্বল হয়ে উঠল। দৌড়ে এসে প্রণয়ের বুকে ঝাঁপিয়ে পড়ল। তলেটা খুলে মাটিতে পড়ে গেল। প্রিয়তার ভেজে চুল প্রণয়ের সফেদ রঙের শার্টটা ভিজিয়ে দিল। মিনিট পাঁচেক পর প্রণয় প্রিয়তাকে নিজের থেকে ছাড়িয়ে ড্রেসিং টেবিল সামনে বসিয়ে হেয়ার ড্রায়ার দিয়ে আস্তে আস্তে চুল পাট পাট করে শুকিয়ে দিতে লাগলো আলতো হাতে। প্রায় 45 মিনিট নিয়ে অত্যন্ত যত্নে চুল শুকিয়ে দিয়ে বলল, যাও জামাটা পাল্টে এসো। প্রিয়তার খুশিতে নিরাপদ চোখ দুটো চিকচিক করে উঠল। সে ওয়াশরুম থেকে বেরোতেই প্রণয়ের চোখ স্থির হয়ে গেল। রেড ভেলভেট কালারের একটা লং ফ্রক পরে বেরিয়ে এসেছে, এক চপচপে লাল পরি। দুধ হালদা রং দেখে শিশুসুলভ আভা, জল জলে নীল সমুদ্রের মতো চোখ। প্রিয়তাকে প্রণয় কাছে ডাকলো। প্রিয়তা গিয়ে প্রণয়ের পাশে বসলো। প্রণয় লম্বা চুলগুলো ওপরে তুলে একটা সুন্দর ঝুঁটি বেঁধে দিল। প্রিয়তার গালে চুমু দিয়ে বলল, প্রিন্সেস। তার স্বরে চিৎকারে প্রিয়তা ধরফরিয়ে উঠল। পেছন ফিরে তাকাতেই দেখলো মেয়েরা রাগী মুখে করে দাঁড়িয়ে আছে। প্রিয়তা বিরক্ত হয়ে বলল, কি হয়েছে? পরিণীতা বলল, কখন থেকে ডেকে চলেছি তোকে, তুই এখনো রেডি হসনি? ফুপি তোকে খুঁজছে। প্রিয়তা তাড়াতাড়ি করে একটা ফ্রেঞ্চ বেনি করলো, হাতে চুড়ি পরলো, নীল চোখে একটু কাজল দিল, ঠোঁটে পিঙ্ক লিপস্টিক দিল, কপালে একটা ছোট্ট টিপ পরালো। বন্দির দিকে তাকাতেই সে ভ্যাবাচ্চাকা খেলো। সবাই হা করে তাকিয়ে আছে। প্রিয়তা বলল, কি দেখছো গাইস? ইনায়া বলল, প্রিয় আমি কেন ছেলে হলাম না? প্রিয়তা লজ্জা পেল। সবাই মিলে নিচে চলে গেল। পর্বটা এখানে শেষ হয়ে গেছে। আর পর্বটার মধ্যে অনেক বানান ভুল ছিল, তাই আমার মাঝে মাঝে পড়তে অসুবিধা হয়েছে, কিংবা আমি ভুলই পড়ে গেছি, তো আপনারা একটু মানিয়ে নেবেন। আসছি আজকে, ধন্যবাদ।